পিকুর বলা ইনফরমেশনে গিয়ে তটিনীকে উদ্ধার করলো শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরামকে কর্ণ চ্যাটার্জি ফোন করে বলতে থাকে, পরশুরাম, তুমি তুমি এক্ষুনি এক্ষুনি বাড়িতে ফিরে এসো, আর তটিনীকে খোঁজার চেষ্টাও করো না। কারণ কারণ তটিনীকে খুঁজলে তোমার মেয়ে তটিনী পিকুকে আর কখনোই ফিরে পাবে না। পিকুকে তুমি একেবারে হারিয়ে ফেলবে। তাই তাই এখনো সময় আছে। যদি পিকুকে ফিরে পেতে চাও, তবে তবে তুমি তটিনীকে খোঁজা বন্ধ করে এখানে চলে এসো, নিজের বাড়িতে চলে এসো। কারণ পিকু এখন আমার জিম্মিতে আছে, পিকু আমার কাছে আছে। আমি আমি পিকুর সঙ্গে আছি তোমার বাড়িতে। যদি যদি নিজের মেয়েকে বাঁচাতে চাও, তবে তবে এক্ষুনি বাড়ি ফিরে এসো, তটিনীকে খোঁজা বন্ধ করো। তখন তখন এই কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। পরশুরাম বলতে থাকে, আপনি ওখানে কি করছেন? ওখানে কেন গেছেন আপনি? আমার মেয়ের কাছে আপনাকে কে যেতে বলেছে? আর আপনি আপনি ওখানে বা কেন গেছেন? আপনি আপনি প্লিজ ওর কোনো ক্ষতি করবেন না, আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কেন রিকোয়েস্ট করছো? তুমি তো আমাকে নিয়ে ছেলেখেলা করেছিলে, তাই না? তুমি আমাকে আমাকে যা ইচ্ছে তাই সাজিয়েছিলে। এখন এখন নিজে একটু ক্লোন সেজে আমাদের সামনে নাচো না, দেখি কেমনটা লাগে। এরপরে দেখা যায় এই বলে ফোনটা কেটে দেয়। তখন পিকু বলতে থাকে, আচ্ছা দুষ্টু দাদু, তুমি কি আমাকে কিডন্যাপ করবে? তুমি আমাকে বকবে? তুমি আমাকে মারবে? তখন তখন দেখা যায় কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, না, তোর এসব কেন মনে হচ্ছে? তখন পিকু বলতে থাকে, তুমি তো আসলে আসলে আমার পাকে ভয় দেখাচ্ছিলে, তাই তাই বলছিলাম। তুমি কি আমার পাকে ভয় দেখালে যেগুলো বলে সেগুলো সত্যি আমার সঙ্গে করবে? তুমি তুমি আমার ভাইকে যেভাবে কিডন্যাপ করিয়েছিলে, ঠিক সেভাবে কি আমাকেও কিডন্যাপ করাবে? তখন তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, না, আমি আমি তোকে কিচ্ছু করব না। তুই তো আমার নাতনি হোস, তোকে আমি কেন এসব বলবো বলতো? তখন তখন দেখা যায় পিকু বলতে থাকে, তবে পাকে কেন ভয় দেখালে? আর তুমি যে বললে মাম্মি তটিনীকে না খুঁজতে, তটিনী তো আমার মাম্মির নাম। তবে আমার মাম্মি কোথায়? আমার মাম্মিকে তুমি খুঁজতে বারণ করলে যে, আমার মাম্মি কোথায় আছে যে তুমি আমার মাম্মিকে খুঁজতে বারণ করেছো? তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কত প্রশ্ন করিস তুই! এতটা এতটা প্রশ্ন করিস না, চুপ করে থাকতো, একটু চুপ করে থাকতে পারিস না? এতটা প্রশ্ন করার কি প্রয়োজন বলতো? তখন এ কথা শুনে রিকু বলতে থাকে, কোথায়? আমি তো চুপ করে আছি। আমি তো শুধু জানতে চাইছি, তুমি যে কথাগুলো বললে সেগুলো কি ভিত্তিহীন, নাকি আসলে আসলে তুমি আমার মাম্মিকে করতে বারণ করলে, নাকি অন্য কোনো তটিনীর কথা বলছিলে? তখন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আচ্ছা তুই তো বড্ড পাকনামি করছিস। তখন রিকু বলতে থাকে, আচ্ছা তুমি এখানে বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। তুমি তুমি দুধ চা খাও নাকি রং চা? তুমি তুমি চায়ে চিনি খাও নাকি চিনি ছাড়া, বলো তো? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোকে এসব কে শিখিয়েছে? তুই এসব কার থেকে শিখেছিস বলতো? তখন তখন পিকু বলতে থাকে, আসলে আমার মাম্মির থেকেই আমি সবটা শিখেছি। আমার মাম্মি শিখিয়েছে। আমার মাম্মি যখন বাড়িতে কেউ আসে এভাবেই তো জিজ্ঞেস করে যে, আপনি চা খাবেন? চা দুধ দিয়ে খাবেন নাকি দুধ ছাড়া? আপনি কি চিনি দিয়ে চা খাবেন নাকি চিনি ছাড়া? তাই তো আমি তোমাকে জিজ্ঞেস করছি। আচ্ছা দুষ্টু দাদু, তুমি তুমি কি দিয়ে চা খাবে বলো তো? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোকে চা বানাতে হবে না, আমি চা খাবো না। তখন তখন এ কথা শুনে পিকু বলতে থাকে, কেন? কেন? আমি চা বানিয়ে দিই, তুমি চা খাও। বিস্কিট খাবে? তখন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুই তো একটা বাচ্চা মেয়ে, তোর তোর শরীরে আগুন ধরে যেতে পারে, যখন যেখানে সেখানে আগুন লেগে যেতে পারে। তোকে তোকে কিছু করতে হবে না। তখন তখন পিকু বলতে থাকে, তুমি তো আমাকে ভয় দেখাচ্ছ, তবে তবে আমাকে নিয়ে তুমি কেন ভয় পাচ্ছ? আগুন লাগলে আমার গায়ে লাগবে, তুমি কেন ভয় পাচ্ছ বলো? তুমি তো আমার পাকে ভয় দেখাচ্ছিলে, যাতে যাতে আমাকে আমাকে তুমি কিডন্যাপ করে আমার পাকে আর মাম্মিকে ভয় দেখাবে, যেমনটা আমার ভাইকে করতে তোমরা, ঠিক তেমনটাই তো করার কথা বললে। তবে তবে আমাকে নিয়ে কেন ভয় পাচ্ছ বলো? তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি পিকুকে ধমক দিলে, তখন পিকু বসে কাঁদতে থাকে আর বলতে থাকে, তুমি আমাকে বকলে, তুমি আমাকে বকছো, আমি আমি কান্না করব। তুমি এভাবে আমাকে বকতে পারো না। তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, বাড়াবাড়ি করিস না পিকু, এরকম করিস না, প্লিজ এরকম করিস না। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জিকে পিকু বলতে থাকে, আচ্ছা দুষ্টু দাদু, তুমি এমন কেন করছো বলো তো? এদিকে শিবপ্রসাদ ও বলরাম গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখন তখন বলরাম বলতে থাকে, এতটা এতটা উত্তেজিত হোস না পরশুরাম, এতটা উত্তেজিত হয়ে কিচ্ছু হবে না। এতটা উত্তেজিত হয়ে কি করবি বল? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি কি করব আমি বুঝতে পারছি না, তুই বুঝতে পারছিস? পিকু পিকু বাড়িতে একা আছে, আর ওদিকে তটিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর পিকুর কাছে আছে কর্ণ চ্যাটার্জি। তখন তখন যাতা হয়ে যেতে পারে, আমার মেয়েটার যাতা হয়ে যেতে পারে। এরপরে এরপরে শিবপ্রসাদ বাড়ি ফিরলে, তার বাড়ি ফিরে দেখতে পাই তো পিকু ও কর্ণ চ্যাটার্জি পাশাপাশি বসে আছে। তখন
কর্ণ চ্যাটার্জিকে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে দেখে অবাক হয়ে যায়। পিকু গিয়ে শিবপ্রসাদকে জড়িয়ে ধরে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি ব্যাপার শিবপ্রসাদ গাঙ্গুলি, তোমার তো আসার কথা বা তাও প্রায় 20 মিনিট লাগতে পারতো, তবে এত তাড়াতাড়ি কি করে এলে? তখন এই কথা শুনে পরশুরাম বলতে থাকে, আপনি কি করে জানলেন আমার এত তাড়াতাড়ি আসাটা কি করে হলো? তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আসলে আমি সবটাই জানি। তোমার যে ডিপার্টমেন্ট, তুমি যেখানে ছিলে সেখান থেকে আসতে প্রায় 20 মিনিট লাগার কথা, কিন্তু তুমি তো দেখছি প্রচন্ড ভয় পেয়েছো, যার কারণে 20 মিনিটের রাস্তা 10 মিনিটেই এসে পড়েছো। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনি কি বলতে চাইছেন? আপনি আমার এইটুকু বাচ্চার উপরেও নজর দিতে ছাড়লেন না? আপনি তো লাট্টুকে এতবার শাস্তি দিয়েছেন, এতবার ছেলেটাকে কিডন্যাপ করার চেষ্টা করেছেন, তবে এবার কেন উঠে পড়ে লেগেছেন আমার এই ছোট্ট মেয়েটার উপর? তখন এ কথা শুনে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কোথায়? আমি তো কিচ্ছু বলিনি। আমি তো তোমাকে কিচ্ছু বলিনি। আমি শুধু বলেছি যে সাবধানে থাকতে, কোনো সাবধানতা অবলম্বন করো না। শুধু এইটুকু সাবধানতা করছি যে তটিনী আসলে বেঁচে থাকলে সবার জন্য বিপজ্জনক। তাই তটিনীকে নিয়ে ভেবো না। তুমি তটিনীকে ভুলে যাও, তটিনীকে ছেড়ে দাও। তটিনী যেখানে আছে ভালোই আছে। তটিনীকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ তটিনী সবার জন্য এখন বিষাক্ত হয়ে উঠেছে। তটিনী বেঁচে থাকলে সবার জীবনে অন্ধকার নেমে আসবে। ঠিক সেদিনের থেকে তটিনী আমাদের জীবনে একটা অভিশাপ হয়ে এসেছে। যখন আমাদের এনজিওতে তটিনী গিয়েছিল, আমাদের নৌকা থেকে অনেকগুলো মেয়েকে বাঁচিয়েছিল, আর সেই নৌকাতে হামলা করেছিল তুমি। এটা তোমার মনে আছে নিশ্চয়ই? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। তটিনী আমার ওয়াইফ, আমার বাচ্চাদের মা। ওকে আমি কি করে ভুলে যাব? আর তটিনীকে আমি প্রচন্ড ভালোবাসি। আমি চাইলেও তটিনীকে ভুলে যেতে পারবো না। আর আপনারা যতই চেষ্টা করুন তটিনীকে সরিয়ে দেওয়ার কিছুতেই পারবেন না, কারণ ও একজন প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার। তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ও কিচ্ছু করতে পারবে না। আগামী 1 ঘন্টার মধ্যে হয়তোবা তটিনীর লাশ তোমাদের হাতে এসে পৌঁছাবে, আর তোমাকে এটার জন্য দায়ী করা হবে। তুমি দোষী হয়ে পুলিশের হাতে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, আর তোমার বাচ্চা দুটো চলে যাবে অনাথ আশ্রমে, কিংবা আমরা মিলে নিতে পারবো। সত্যজিৎ মুখার্জি মিলে নিতে পারে। সত্যজিৎ মুখার্জি তো এখন আবার ওদেরকে ভালোবেসে ফেলেছে, তাই না? যদি বা জিৎ মুখার্জি অনুমতি দেয় তবে, তা না হলে চাইলে তুমি যদি চাও তবে আমি রাখতে পারি আমার কাছে, আরাধ্য ওদের দেখাশোনা করবে। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, একদম একদম বাড়াবাড়ি করবেন না। আমার ছেলে মেয়ে কোনো অনাথ নয় যে তাদেরকে যাত্রার হাতে তুলে দেবো। আমার ছেলে মেয়ে আমাদের কাছেই থাকবে, আর প্রতিনিয়ত ফিরে আসবে। এরপরে দেখা যায় এ বলে দেখা যায় কর্ণ চ্যাটার্জি চলে যায়। তখন পরশুরাম কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি তটিনীকে এখন কোথায় খুঁজবো? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন পিকু এসে বলতে থাকে, পা তুমি টেনশন করো না, আমি জানি মাম্মি কোথায় আছে। মাম্মিকে কোথায় রেখেছে আমি জানি তো। এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম বলতে থাকে, কি বলছো এসব মা? তুমি জানো? কি জানো বলো? তখন পিকু বলতে থাকে, ওই দুষ্টু দাদুটা তো বলছিল যে তোর মাকে একটা ফ্যাক্টরিতে রাখা হয়েছে। কি যেন বলছিল, দিয়ে একটা নাম, হায়দ্রাবাদ মনে হয়। তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, না মা, এটা হতে পারে না, কারণ হায়দ্রাবাদ কলকাতার বাইরে, অনেক দূরে। হায়দ্রাবাদ এত সহজে ওরা নিয়ে যেতে পারেনি। তখন দেখা যায় পিকু বলতে থাকে, দাঁড়াও পা, আমি আমি চেষ্টা করছি, কিন্তু দিয়ে আর কি হয়? দিয়ে নামটা বলেছিল, আমি আমি মনে করার চেষ্টা করছি। এরপরে দেখা যায় পিকু ভাবতে থাকে কর্ণ চ্যাটার্জির কথাগুলো। এরপরে পিকু বলে ওঠে, হ্যাঁ পা, আমার মনে পড়েছে। আমি তোমাকে বলছি। ওই দুষ্টু দাদুটা বলছিল যে মাম্মিকে নাকি হাওড়াতে কোনো একটা ফ্যাক্টরিতে রেখেছে। সেই ফ্যাক্টরিটা ওনার নিজেরই, এসব তো বলছিল। এরপরে দেখা যায় এটা শুনে শিবপ্রসাদ অবাক হয়ে যায়। শিবপ্রসাদ বলতে থাকে, তোমাকে আর কি কি বলেছে সবটা আমাকে বলো। এরপরে স্যারকে ফোন করে বলতে থাকে, স্যার, আপনার কাছে একটা ইনফরমেশন নেওয়ার জন্য ফোন করলাম। আপনি একটু দেখুন তো কর্ণ চ্যাটার্জির হাওড়াতে কোনো অফিস আছে কিনা, ফ্যাক্টরি আছে কিনা। যদি থাকে আমাকে ইমিডিয়েটলি জানান। এরপরে দেখা যায় স্যার মায়াকে বলতে থাকে, মায়া, এক্ষুনি খোঁজ নাও যে কর্ণ চ্যাটার্জির হাওড়াতে কোনো অফিস আছে কিনা। এরপরে মায়া চলে গেলে তখন স্যার বলতে থাকে, কিন্তু কেন? তখন পরশুরাম বলতে থাকে, আসলে স্যার, আমার কাছে ইনফরমেশন আছে তটিনীকে ওখানে রাখা হয়েছে। তাই তাই আমি জানতে চাইছি যে ওখানে কর্ণ চ্যাটার্জির কোনো অফিস আছে কিনা। তখন দেখা যায় এ বলে পরশুরাম বলতে থাকে, আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আর দেখুন কোনোভাবে কোনো ইনফরমেশন জোগাড় করতে পারেন কিনা। তখন স্যার বলতে থাকে, তুমি চিন্তা করো না পরশুরাম, আমি যথাসম্ভব চেষ্টা করছি। তুমি পিকুর থেকে আরো জানার চেষ্টা করো। এরপরে দেখা যায়
শিবপ্রসাদ পিকুকে বলতে থাকে, মা তুমি আর কি কি জানো, কাকে সবটা বলো, সবকিছু বলো, তোমাকে তোমাকে ওই দুষ্টু দাদু কি কি বলেছে। তখন পিকু বলতে থাকে সবকিছু। পিকু বলতে থাকে, ওই দুষ্টু দাদু তো বললো যে মাম্মিকে নাকি মেরে ফেলবে, আরো কি সব বললো। আমি তো ভয় পেয়েছিলাম পা। তারপরে তারপরে আমি বললাম যে আমি তোমাকে চা করে দিই। তখন উনি আমাকে চা করতে দিল না, বলল যে তুমি ছোট মানুষ, তোমার কোথাও আগুন লেগে গেলে, কোথাও কোথাও ব্যথা পেলে তখন তুমি কষ্ট পাবে। তখন তখন তাই আমি আর কিছু বলিনি। আমি আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, আর আমাকে ধমকালো। তারপরে আমি বসেছিলাম। যদি যদি কিছু বলে, আমাকে যদি ভাইয়ের মতো কিডন্যাপ করে, তখন তখন দেখা যায় বলরাম বলতে থাকে, লোকটা লোকটা খুব বোকারে, একদম একদম বুঝতেই পারেনি যে কথায় কথায় ও সবকিছু বলে দিচ্ছে, সব সত্য ফাঁস করে দিচ্ছে। ও যে কথাগুলো বলেছে, ও বুঝতেই পারেনি যে এই ঠিকানাটা, অ্যাড্রেসটা বলে উনি হয়তো ফেঁসে যাবে। এরপরে এরপরে স্যার ফোন করে পরশুরামকে বলতে থাকে, পরশুরাম, তোমার ধারণায় কি ঠিক? ওই হাওড়াতে কর্ণ চ্যাটার্জির ফ্যাক্টরি আছে, আর সেটা হচ্ছে হাওড়া ব্রিজের পাশেই। এরপরে পরশুরাম বলতে থাকে, ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। এ বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় তখন বলরাম বলতে থাকে, এখন আমাদের বেরোতে হবে, কিন্তু পিকুকে কোথায় রাখবি? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আচ্ছা আচ্ছা পিকু, তুমি তো বেব গার্ল, তাই না? তুমি একদম দরজা খুলবে না যতক্ষণ না পা আসছে, ততক্ষণ যাই আসুক না কেন, যেই আসুক, তুমি কিছুতেই দরজাটা খুলবে না। দরজাটা নক করেই রাখবে। দরজাটা কোনোভাবে যেন খোলা খোলা না হয়, ঠিক আছে? আমি তোমাকে ঠিক যেভাবে বলে যাচ্ছি, ঠিক সেভাবেই থাকবে। তখন এ কথা শুনে পিকু বলতে থাকে, ঠিক আছে পা, তুমি চিন্তা করো না। আমি তো গুড গার্ল, আমি তো বেব গার্ল, তাই না? আমি দরজাটা খুলবো না। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ মা, তুমি দরজাটা ভেতর থেকে ছিটকিনিটা লেগে নিবে, তুমি নক করে নেবে, তুমি কিছুতেই দরজাটা খুলবে না। এরপরে শিবপ্রসাদ চলে গেলে তখন তখন দেখা যায় পিকু দরজাটা লেগে দিয়ে বলতে থাকে, পায়ে সে কি বলে গেল, দুধে গোয়েন্দা আরো কি সব বললো। আমি তো এসবের মানেই জানি না। পাকে বললাম, পা বললো যে এখন সময় নেই, এসে সবটা বলবে। এদিকে ভূমিকা নন্দিনীকে বলতে থাকে, তুমি নিচে নামতে নামতে আর কতটা নিচে নামবে নন্দিনী, অনেক তো নিচে নেমেছো, আর কত? তখন আয়ুষী বলতে থাকে, আচ্ছা আচ্ছা, তুমি কেন তটিনীর হয়ে এতটা নাক গলাচ্ছ বলো তো? ওই লোকটা আমাদের পেছনে আদা জল খেয়ে লেগেছিল, ওই লোকটার ওয়াইফও আমাদের পেছনে আদা জল খেয়ে লেগেছিল, আর তুমি ওই লোক দুটো, ওদের দুজনের হয়ে সাফাই গাইছো, এ বাড়িতে থাকছো, এ বাড়িতে খাচ্ছো, এ বাড়িতেই পড়ছো, আর ওদের হয়ে সাফাই গাইছো। তখন তখন দেখা যায় ভূমিকাকে ভূমিকাকে কৃপর্ণা বলতে থাকে, আমার মেয়ে আয়ুষী তো ঠিকই বলছে, তুমি মনে হচ্ছে না যে তুমি আমাদের পিছনে ছুরি মারছো? তখন তখন দেখা যায় ভূমিকা বলতে থাকে, তোমরা যে কাজগুলো করছো সেগুলো মোটেও ঠিক করছো না, এটার জন্য তোমাদের একদিন পস্তাতে হবে, এটা এটা আমি বলে দিলাম। তখন আরাধ্যা সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। তখন তখন কৃপর্ণা বলতে থাকে, আমি যদি বাবিনকে সবটা বলি, তুমি যে শুরু করেছো, তোমাকে বাবিন কিন্তু বাড়ি থেকে বের করে দেবে, কারণ কারণ বাবিনও এসবের সঙ্গে যুক্ত আছে। তখন নন্দিনী বলতে থাকে, তুমি কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছ? তটিনী আমার বোন, আমার যেহেতু কোনো যায় আসে না। তটিনী তো তোমার কেউ নয়, তোমার সম্পর্কে ননদ হয়। আসলে তুমি তো এর জন্য কোনোভাবে তটিনীর পাশে দাঁড়াতে পারো না, তবে তুমি কেন তটিনীর হয়ে আমাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করছো? তুমি তোমার স্বামী শ্বশুর বাড়ির সঙ্গে কেন সম্পর্ক নষ্ট করছো? তটিনী তো আমাদের পরিবারের কেউ নয়, বাবা তো ওকে কখনোই মেনে নেয়নি, তবে আজ কেন তুমি তটিনীর হয়ে এত কিছু করছো বলো তো? তখন আয়ুষী বলতে থাকে, আচ্ছা, তোমার দেখছি দরদ উতলে পড়ছে, এতটা এতটা উতলে পড়ার কি আছে? তখন ভূমিকা নন্দিনীকে বলতে থাকে, আচ্ছা নন্দিনী, তুমি তো আয়ুষীকে ছোট থেকে বড় হতে দেখেছো, তোমরা মায়ের পেটের দু বোন, তোমাদের তো কখনো বন্ধন কতটা অটুট ছিল সেটা আমি খুব ভালো করে জানি। কখনো তো তোমাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার কথা ছিল না, কিন্তু তুমি টাকার লোভে এতটা এতটা দূরে চলে গেলে যে মেয়েটাকে মারতেও তুমি দুইবারও ভাবলে না। তখন নন্দিনী বলতে থাকে, টাকা কথা বলে, বুঝতে পেরেছো? টাকা থাকতে আর কিছুই লাগে না। আমাদের আমাদের মধ্যে সম্পর্কটা বিক্রি হয়ে গেছে। এখন আর তটিনীকে আমি আর নিজের বোন বলে মানি না। আমার বোন হচ্ছে আরাধ্যা, আয়ুষী আর আর প্রাচী, প্রার্থনা। আমার বোন এই চারজনই, আমরা পাঁচ বোন। আমাদের আমাদের যে তটিনী ছিল, তটিনীকে আমরা সবাই ভুলে গেছি, তটিনীকে আমরা আর কেউ মনে করতে চাই না। তখন তখন কাবির বলতে থাকে, একদম একদম, তটিনীকে আমরা সবাই সবাই হিসেবের বাইরে বের করে দিয়েছি। তখন ভূমিকা বলতে থাকে, আচ্ছা কাবির, তুমি এখানে কথা বলছো কেন? ঠিক তখনই আরাধ্যা চলে যায় আর বলতে থাকে, তুমি আমার বরকে ইনসাল্ট করছো, তুমি আমার বরকে ইনসাল্ট করতে পারো না। তখন তখন ভূমিকা বলতে থাকে, আচ্ছা আরাধ্যা, তুমি তো এবারে সবার ছোট, তুমি তুমি অনেক আদরের, কিন্তু তুমি তুমি এরকম কেন করছো বলো তো?
তটিনী তোমাকে কতটা ভালোবাসে তুমি জানো? তুমি যখন মিথ্যে বলেছিলে যে তটিনীকে তুমি বলেছিলে যে তুমি তুমি বাচ্চা বা তোমার বাচ্চা বেবি হবে, তুমি মা হতে চলেছো, তখন মেয়েটা কতটা খুশি হয়েছিল জানো? এই যে একটা কথা বলে দিলাম, তটিনীকে যদি কবরেও রাখা হয় সেখান থেকে তটিনীকে ফিরিয়ে আনবে পরশুরাম, আর এনে এনে তার সন্তানের কাছে পৌঁছে দেবে পরশুরাম। এ কথাটা আমি বললাম, আর তোমরা এ কথাটা মিলিয়ে নিও। এ বলে তখন নন্দিনী বলতে থাকে, তুমি তুমি এখন বাড়াবাড়ি করছো, বাড়াবাড়ি করছো, অনেক অনেক হয়েছে, আর নয়, এবার সত্যি সত্যি আমি বাবিনকে বলবো তোমাকে যেন এখান থেকে বের করে দেয়, আর তা না হলে ঘরে বন্দি করে রেখে দিতে। তখন ভূমিকা বলতে থাকে, তোমরা আমাকে বন্দি করে রাখলেও বের করে দিলেও আমার মুখ কখনো বন্ধ হবে না, আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেব না।